হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান। আজকে আমি পরিমিতির দুইটা খুবই কনফিউজিং টার্ম নিয়ে কথা বলবো। প্রথম নাম্বার হয়েছে যে দৈর্ঘ্য এবং প্রস্থের একক যদি ভিন্ন দেওয়া থাকে, সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সময়ে কেন দুইটা এককে এক এককে কনভার্ট করে নিতে হয়। অর্থাৎ ধরে নেন যে দৈর্ঘ্য দেওয়া আছে এখানে ৩ মিটার, প্রস্থ দেওয়া আছে হলো ২ সেন্টিমিটার। সেক্ষেত্রে কেন প্রস্থকে হয় মিটারে কনভার্ট করে নিতে হয় অথবা দৈর্ঘ্যকে কেন প্রস্থে কনভার্ট করে নিতে হয়। এই একটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। ২ নাম্বার বিষয় হচ্ছে বৃত্তের আলোচনায় পাই কিভাবে আসলো। অর্থাৎ আপনি যখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করছেন, সেখানে আপনি বলছেন বাহুর উপর স্কয়ার। আবার আপনি যখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করছেন, সেখানে আপনি বলছেন দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু বৃত্তই একমাত্র জিনিস যাকে যাকে নিয়ে আলোচনা করতে গিয়ে আপনার পাই নিয়ে আসতে হচ্ছে, বা যার ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে আপনাকে পাই নিয়ে আসছে। এই দুইটা বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমত, আমরা গত পর্বে দেখিয়েছিলাম একটা ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয়। বলেছিলাম যে বিআইবিএম এর বিজ্ঞানীরা ক্ষেত্রফলের একক নির্ধারণ করে দিলেন বর্গ একক। অর্থাৎ ১ ইউনিট বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র একটা ক্ষেত্রের মধ্যে বসাবেন, যতবার বসাতে পারবেন ওইটাই হবে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ এই যে এখানে দেখেন স্ট্যান্ডার্ড তারা সেট করে দিয়েছে যে এই দিকেও ১ মিটার হবে, এই দিকেও ১ মিটার হবে, এই দিকেও ১ মিটার হবে, এই দিকেও ১ মিটার হবে। এরকম একটা বর্গক্ষেত্র ওরা একটা ক্ষেত্রের মধ্যে বসাতে থাকবেন। যতবার বসাতে পারবেন ওইটাই হবে ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে আপনারা একটা চিত্র দেখতে পাচ্ছেন। একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে ৪ মিটার এবং প্রস্থ দেওয়া আছে ৩ মিটার। এখন দেখেন এটা যেহেতু ৪ মিটার আছে, আমরা বলেছিলাম যে এদিকেও ১ মিটার নেবেন, এদিকেও ১ মিটার নেবেন। তো আপনি কি করছেন? আপনি দেখেন কি করছেন? আপনি তাহলে যেহেতু ৪ মিটার নিতে হবে, তাহলে আপনি ৪ টা ভাগ করতে পারবেন। এই ১ মিটার ১ ইউনিটের জন্য নিলেন, এই ১ মিটার ১ ইউনিটের জন্য নিলেন, এই ১ মিটার ১ ইউনিটের জন্য নিলেন, এই ১ মিটার ১ ইউনিটের জন্য নিলেন। অর্থাৎ আপনি ৪ টা ইউনিটে ভাগ করতে পারলেন উপরের দিকে। আবার নিচের দিকে দেখেন যেহেতু এটা ৩ মিটার আছে, তার মানে আপনি এই ১ মিটার নিতে পারলেন, এখান থেকে ১ মিটার নিতে পারলেন, এখান থেকে ১ মিটার নিতে পারলেন। তো এখান থেকে আপনি ১ মিটার নিয়েছেন, এখান থেকেও ১ মিটার নিয়েছেন। নিয়ে আবার এখান থেকে ১ মিটার, এখান থেকে ১ মিটার। এই একটা বর্গক্ষেত্র বসায় ফেললেন। আমরা বলেছিলাম যে এখান থেকে যেহেতু ১ মিটার গেল এবং এখানেও যেহেতু ১ মিটার গেল এবং এটাও যেহেতু ১ মিটার, এটাও যেহেতু ১ মিটার, তো এটা একটা বর্গক্ষেত্র আপনি বসাতে পারছেন। আবার দেখেন এখানেও একটা বর্গক্ষেত্র বসালেন, এখানেও একটা বর্গক্ষেত্র বসিয়ে ফেললেন, এখানেও একটা বর্গক্ষেত্র বসিয়ে ফেললেন। এরকম ভাবে এই ক্ষেত্রের মধ্যে আপনি ১২ টা বর্গক্ষেত্র বসাতে পেরেছেন। তাই এর ক্ষেত্রফল হয়েছে ১২ মিটার, ১২ বর্গ মিটার। কিন্তু যদি বিষয়টা একটু ভিন্ন দেওয়া থাকে, আপনার পরবর্তী চিত্রে দেখেন এখানে দেওয়া আছে ৩ মিটার, এখানে দেওয়া আছে ৩ সেন্টিমিটার। এই জায়গাতে কি প্রবলেমটা হচ্ছে? অর্থাৎ আমরা আজকে আলোচনায় এই জিনিসটা ক্লারিফাই করার চেষ্টা করব, কেন ভিন্ন এককে কোনো দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকলে কেন আমরা এককগুলাকে এক এককে কনভার্ট করে দিব। এখানে দেখেন আমরা দেখেছি যে দৈর্ঘ্য দেওয়া আছে ৩ মিটার এবং প্রস্থ দেওয়া আছে ৩ সেন্টিমিটার। এটা খুবই ভালো কথা। আমরা বলেছিলাম এর মধ্যে একটা বর্গক্ষেত্র বসাবো। কিভাবে বসাবো? এই যে প্রস্থের মধ্যে যে ইউনিট দেওয়া আছে সেখান থেকে আমরা ১ ইউনিট নেব। এখানে যেহেতু ৩ সেন্টিমিটার আমরা ৩ টা ভাগ করে নিলাম। ১, ২ এবং ৩। এদিকে যেহেতু ৩ মিটার আছে এখানেও ভাগ করে নিলাম। ১, ২ এবং ৩। কিন্তু ঘটনাক্রমে এখানে কিছু জটিলতা তৈরি হয়েছে। কি জটিলতা? আমরা বলেছিলাম যে একটা বর্গক্ষেত্র বসাবেন। বর্গক্ষেত্র মানে কি? তার দৈর্ঘ্য যে যতটুকু হবে প্রস্থ ততটুকু হবে। অর্থাৎ দৈর্ঘ্য যদি ১ মিটার হয় প্রস্থ হবে ১ মিটার। ঠিক আছে? বর্গক্ষেত্র হইতে গেলে। এটা হলো সূত্র যে বর্গক্ষেত্র হইলে প্রত্যেকটা বাহু সমান হবে। তার মানে আপনি এর মধ্যে যেগুলো বসাবেন, এবং বলা হয়েছে যে বর্গক্ষেত্রই বসাইতে হবে। অন্য কোন চতুর্ভুজ যদি বসান তাহলে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় বা ক্ষেত্রফল বের হবে না। এখানে দেখেন আপনি এখান থেকে নিচ্ছেন ১ সেন্টিমিটার এবং এখান থেকে নিচ্ছেন ১ মিটার। অর্থাৎ আপনার প্রস্থে আসছে ১ সেন্টিমিটার এবং দৈর্ঘ্যে আসছে ১ মিটার। তাহলে আলটিমেটলি চিত্রটা কিরকম দাঁড়াচ্ছে দেখেন। এটা একটা ১ সেন্টিমিটার। ১ সেন্টিমিটার সমান ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। বোঝা গেছে? এখন দেখেন তার মানে এই দৈর্ঘ্য হচ্ছে ১০০ সেন্টিমিটার। দেখেন তো চিত্রটা কি দাঁড়ালো? এটা ১ সেন্টিমিটার আর এটা হলো ১০০ সেন্টিমিটার। আপনি যখন এখানে বসাচ্ছেন, এটা আলটিমেটলি আপনি বসাচ্ছেনটা কি? বসাচ্ছেন হলো একটা আয়তক্ষেত্র। আপনাকে বলা হয়েছে বর্গক্ষেত্র। অর্থাৎ যদি একক ভিন্ন হয় আলটিমেটলি আপনি এর মধ্যে বসাচ্ছেন হলো আয়তক্ষেত্র। এবং এই যে ৯ টা যে বের হয়েছে, এই ৯ টা আয়তক্ষেত্র বের হয়েছে। কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো বর্গ একক। এই কারণেই আপনি যেহেতু আয়তক্ষেত্র বসাচ্ছেন, এখন আয়তক্ষেত্র বসানো যাবে না। এইজন্য কি করতে হবে? দেখেন তো এই ৩ মিটারটাকে যদি আপনি সেন্টিমিটারে কনভার্ট করে নেন, এটা হবে ৩০০ সিএম। ৩০০ সেন্টিমিটার। এখন দেখেন তো এখানে তাহলে আপনি এটাকে ভাগ করে নিবেন। যেহেতু সেন্টিমিটার আছে আপনি একটা ৩০০ একক এখানে ৩০০ এককে ভাগ করে নিতে পারবেন। তার মানে এখান থেকেও তখন একটু ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। যেহেতু ৩০০ মিটার হয়ে গেল। এখন দেখেন তো কি হবে?
এখন দেখেন 300 সেন্টিমিটার মানে বিশাল একটা এরকম হয়ে যাবে। এখান থেকে 3 গেল, এরকম আরো যাবে দেখলাম। তো 300 মানে কি? আপনি এখানে 300 ভাগে ভাগ করতে পারবেন এরকম। ঠিক আছে? 300 ইউনিট নিতে পারবেন। 300 ইউনিট নিতে পারবেন। এরকম জায়গা থাকবে আরকি 300 পর্যন্ত। আর এখান থেকে 1, 2 এবং 3, এই যে 1, 2 এবং 3 নিতে পারলেন। তাহলে এখান থেকে যদি 1 সেন্টিমিটার, এখান থেকেও 1 সেন্টিমিটার। এখন যেটা বসাতে পারছেন সেগুলো কিন্তু বর্গক্ষেত্র বসছে। অর্থাৎ আগের চিত্রে দেখেছিলাম যে আয়তক্ষেত্র বসতেছে, কিন্তু এখন কিন্তু বর্গক্ষেত্র বসাচ্ছেন। অর্থাৎ এদিকে যেহেতু 1 সেন্টিমিটার আছে, এদিকেও 1 সেন্টিমিটার আছে, তাহলে আলটিমেটলি আপনি বর্গক্ষেত্র বসাচ্ছেন। এই কারণেই এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। এরপর এই দুটো গুণ করলে 3 গুণ 300 সমান 900 বর্গ সেন্টিমিটার এর ক্ষেত্রফল হচ্ছে। ঠিক আছে? 900 বর্গ সেন্টিমিটার এর ক্ষেত্রফল হচ্ছে। আচ্ছা, এই ছিল মোটামুটি কেন ক্ষেত্রফলের একক যদি ভিন্ন দেওয়া থাকে দৈর্ঘ্য এবং প্রস্থে, সেগুলোকে এক ইউনিটে কনভার্ট করে নিতে হয়। এখন আসি বৃত্তের আলোচনায় কোথা থেকে পাই চলে আসলো। আমরা এর আগে বলেছিলাম যে বৃত্ত সংক্রান্ত যত আলোচনা, সরি, বিভিন্ন এই বর্গক্ষেত্র আমরা বসাবো, বসায় দেখবো যে কতগুলো বর্গক্ষেত্র বসাতে পেরেছি, ওটা হবে ক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু বৃত্তের মধ্যে যখন আমরা এই বর্গক্ষেত্র বসাতে যাচ্ছিলাম, তখন কিছু সমস্যা ফেস বিজ্ঞানীরা তখন কিছু সমস্যা ফেস করছিল। দেখেন, আমরা এই চিত্রটা একটু দেখি। এখানে দেখেন, আমরা একটা বর্গক্ষেত্রের মধ্যে এইভাবে একটা করে একটা বৃত্তের মধ্যে আমরা বর্গক্ষেত্র বসিয়েছি। এরকম যতগুলা বসানো যায়। কিন্তু দেখেন, একটু ঝামেলা তৈরি হয়েছে কোথায়? এই যে শেষের দিকের যে বর্গক্ষেত্র, সম্পূর্ণ বর্গক্ষেত্র কিন্তু বসানো যাচ্ছে না বৃত্তের মধ্যে। অর্থাৎ বর্গক্ষেত্রের কিছু অংশ কিন্তু বৃত্তের বাইরে চলে যাচ্ছে। সো বর্গক্ষেত্র বসায় বসায় ক্ষেত্রফল আপনি নির্ণয় করতে পারছেন না, কারণ বৃত্তটা গোলাকার। সো এই যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে লাগলেন যে কিভাবে এই ধরনের সমস্যার সমাধান করা যায়। তখন তারা একটা জিনিস ভালোভাবে অবজার্ভ করলেন, সেটা হলো যে বৃত্তের একটা বিষয়ে, প্রত্যেকটা বৃত্তের ছোট হোক আর বড় হোক, বৃত্তের একটা জিনিসের মধ্যে মিল আছে। অর্থাৎ বড় বৃত্তের ক্ষেত্রে তার পরিধিটা বড় হবে, এবং তার বড় পরিধিকে যদি তার বড় ব্যাস দিয়ে ভাগ করা যায়, যে রেজাল্টটা হবে, তার ছোট বৃত্তের ক্ষেত্রে ছোট পরিধিকে ছোট ব্যাস দিয়ে ভাগ করলে সেম রেজাল্ট হবে। অর্থাৎ তারা বললেন যে একটা বৃত্তের পরিধি ভাগ যদি ব্যাস করা যায়, যে রেজাল্ট হবে প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে একই রেজাল্ট আসবে। অর্থাৎ যদি বৃত্তটা বড় হয়, এটা এই ধরেন একটা ছোট বৃত্ত, তাহলে এর পরিধি ছোট, তখন পরিধি ধরে নিলাম ছোট, তাহলে ব্যাসও ছোট। তো আপনি পরিধি ভাগ ব্যাস করলে যে রেজাল্ট আসবে, একটা ছোট বৃত্তের ক্ষেত্রে একই রেজাল্ট আসবে। অর্থাৎ আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করার চেষ্টা করি, সেক্ষেত্রে কি দেখতে পাবো একটু দেখেন। ধরে নিলাম এটা একটা ছোট বৃত্ত। ঠিক আছে? এর ব্যাস ধরে নিলাম 3। তো বিজ্ঞানীরা বলতেছে এটা যদি 3 হয়, এটা হবে 9। ঠিক আছে? আর এটা একটা বড় বৃত্ত, এর ধরে নিলাম এর হলো 7। তো এর পরিধি মানে বুঝেন তো 21। অর্থাৎ এই পুরো এরিয়াটা 21, আর এই পুরো এরিয়াটা হলো 9, এটা 3 এবং এই 7। তো তারা বললেন যে এই যত বৃত্ত যত বড়ই হোক, বা যে সাইজেরই হোক, তার ব্যাস ভাগ পরিধি করলে রেজাল্ট সেম হবে। এখানে ধরে নিলাম 12, এটা 4। তো এর তারা বললেন যে দেখেন, এই যে এখানে পরিধি কত এর? 9, 9 ভাগ 3 সমান সমান অ্যান্সার হচ্ছে 3। আবার এখানে যখন হবে 21 ভাগ 7 সমান অ্যান্সার হচ্ছে 3। আবার এখানে যখন হবে 12 ভাগ 4 সমান অ্যান্সার হচ্ছে 3। অর্থাৎ তার পরিধিকে যখন আপনি ব্যাস দিয়ে ভাগ করছেন, রেজাল্ট একই আসছে। যে কোনো বৃত্তের ক্ষেত্রে দেখেন, এই যে 12 ভাগ 4 এই 3 আসতেছে। তো তারা দেখলেন যে যে কোনো বৃত্তের তার পরিধিকে যদি আপনি ব্যাস দিয়ে ভাগ করেন, রেজাল্ট আসতেছে হলো সেম, একই রেজাল্ট আসতেছে। পরবর্তীতে এই যে রেজাল্ট আসলো, এই কনস্ট্যান্ট ভ্যালুটার নাম তারা দিলেন পাই। এই যে সেখান থেকে আসছে মূলত পাই। পরবর্তীতে আর্কিমিডিস নামক ব্যক্তি এই পাইয়ের মান বিভিন্ন, আবার যদি এখানে 3 ধরেছি, কিন্তু পাইয়ের মান বিভিন্ন ভাবে তারা কল্পনা করেছেন। আর্কিমিডিস এটাকে আরো অ্যাকুরেটলি নির্ণয় করার চেষ্টা করেছেন। সো আজকের আলোচনায় আমরা সেটা যাব না। আজকে শুধু দেখাবো যে পাই কিভাবে আসলো। তাহলে বললো পাই সমান পরিধি ভাগ ব্যাস। একটা বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসবে, সেটাকে পাই বলা হচ্ছে। এখন একটু দেখেন তো, এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় খেয়াল করবো। দেখেন তো, বৃত্তের পরিধি আমরা কিভাবে বের করবো এখন। দেখেন, তার মানে এখানে ব্যাস মানে কি? এটা যদি একটা বৃত্ত হয়, ব্যাস মানে কি বলেন তো? ব্যাস লিখতে বলছে। আমরা বৃত্তের ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে ব্যাস হবে এখানে আর, এই আর আর 2r, তাহলে সমান আলটিমেটলি
পরিধি আপনি জানেন না, একটু ভালো করে খেয়াল করেন, পরিধি আপনি জানেন না, নিচে হলো এই আর আর 2r। এখন তাহলে আলটিমেটলি পাই সমান পরিধি ভাগ 2r হইল 2r। এখানে যেহেতু ভাগ আছে এদিকে গুণ হবে, তাহলে আপনি লিখতে পারেন অতএব পরিধি সমান 2 পাই আর। বোঝা গেছে কি বিষয়টা, যে পরিধি সমান 2 পাই আর কোথা থেকে আসলো, অর্থাৎ এই যে বৃত্তের যে চারপাশের এটা হলো 2 পাই আর। আচ্ছা, এটা মোটামুটি পরিধির ঘটনা ছিল। আমরা এখন দেখব যে ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করেছি। এখন যেহেতু এখানে পরিধি আপনি পেলেন 2 পাই আর, তো বিজ্ঞানীরা দেখলেন যে তাহলে আমরা একটা সম্পর্ক নির্ণয় করে ফেলেছি, চারিদিকটার পরিধিটা বের করে ফেলেছি। এখন আমরা দেখার চেষ্টা করব এই বৃত্তটাকে কোনোভাবেই আয়তাকার ক্ষেত্রে রূপান্তর করা যায় কিনা। এরা চিন্তা করলেন, বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা এখন কাজ করো, তোমরা যেহেতু 2 পাই আর পাইছো, চারিদিককার পরিধি, তোমরা এখন বৃত্তটাকে স্লাইস করতে থাকো, যত সম্ভব স্লাইস করতে থাকো, এরকম ভাবে স্লাইস করো, স্লাইস করে সেটাকে এভাবে বসাইতে থাকো। এই যে স্লাইস, একটা স্লাইস হইলো, আবার পরের স্লাইস এভাবে নাও, নিয়ে এই যে এইখানে নাও, এই যে একটা স্লাইস, আবার এই যে একটা স্লাইস, আবার এই যে একটা স্লাইস, এভাবে নাও। অর্থাৎ এখান থেকে এই যে এটা উঠায় নিয়ে আসলা, এটা বসালাম, আবার এখান থেকে নিয়ে এসে এই দিকে বসায় দাও, উল্টা দিকে বসায় দিল, অর্থাৎ বিষয়টা এরকম একটা বসবে আর একটা বসবে এইরকম। তাহলে কি হবে, এই দুটো যোগ করলে এরকম একটা বিষয় দাঁড়ায় যাবে। এখন দেখেন এটা দেখতে কিন্তু কিছুটা কিসের মতো হচ্ছে, বর্গক্ষেত্রের মতো আসছে বা আয়তক্ষেত্রের মতো আসতেছে। এখন যদি দেখেন আর একটা মজার জিনিস এখানে খেয়াল করতে পারবেন, সেটা হলো এই চারিদিকে ছিল 2 পাই আর, ঠিক আছে, চারিদিকে ছিল 2 পাই আর, কিন্তু দেখেন এই অংশটা এক অর্ধেক অংশ এই নিচের দিকে যাচ্ছে, আবার পরে এই পরিধির এই অংশটা উপরের দিকে যাইতেছে, ঠিক আছে, আবার পরে এই অংশটা নিচের দিকে যাচ্ছে। তার মানে কি, অর্ধেক যাচ্ছে উপরের দিকে, অর্ধেক যাচ্ছে নিচের দিকে। তার মানে এই পুরো অংশটা যদি 2 পাই আর হয়, এটা হলো পাই আর এবং এটা হলো পাই আর। আর এই যে দূরত্বগুলো আমরা বলছিলাম, এগুলা কিন্তু সব আর, এই দূরত্বগুলো সব আর, তাহলে এটা হলো আয়। এখন দেখেন যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ দেই, তাহলে ক্ষেত্রফল সমান এই পাই আর গুণ এই হলো আর সমান সমান পাই আর এর উপর স্কয়ার। মূলত এইখান থেকেই একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে পাই আর এর উপর স্কয়ার সূত্রটা আসছে। আরো বৃত্তের আরো কিছু ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, যেরকম বৃত্তাংশের ক্ষেত্রফল। আপনারা দেখেছেন যে বৃত্তাংশের ক্ষেত্রফল, একটা ত্রিভুজের বৃত্তাংশের ক্ষেত্রফল ভাবে নির্ণয় করতে হয়। বৃত্তাংশ কি মানে এই অংশটুকুর ক্ষেত্রফল কি হবে। তা আপনি যদি জানেন যে এই পুরো অংশটার ক্ষেত্রফলকে 360 দিয়ে ভাগ করবেন, যে পাই আর স্কয়ার, এখানে কত ডিগ্রি কোণ আছে, 360 ডিগ্রি কোণ আছে, 360 ডিগ্রি কোণ দিয়ে ভাগ করবেন, ভাগ করে যে কোণের মান দেওয়া থাকবে, ধরে নিলাম 120 ডিগ্রি কোণ দেওয়া থাকলো, তাহলে আপনি 120 দিয়ে ভাগ করলেই এই বৃত্তাংশের মানটা আপনি পেয়ে যাবেন। বোঝা গেছে কি, এই কোণ টুকার মান আপনি যদি জানেন, এই কোণের মান যদি দেওয়া থাকে, জাস্ট ওই থিটার মান দিয়ে গুণ করলে আপনি এটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, যাই হোক, এটাই ছিল আজকের আলোচনা।